মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় গিয়ে বেকারত্বের মুখে বাংলাদেশি শ্রমিকরা। সমাধান কে করবে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2023 সালের জুলাই মাসে ঝিনাইদহের 20 বছর বয়সী সুমন হোসেন একটি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে 4.5 লাখ টাকা দিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যান। কিন্তু যাওয়ার পর সেখানে বেকারত্বের মুখে পড়েন এ তরুণ। তার মা শায়রা বানু ছেলের জন্য একটি চাকরির ব্যবস্থা করতে সহায়তা চেয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমএটি কাছে অভিযোগ করেছেন। শায়রা বানু বলেন, তার কোনো কাজের ব্যবস্থা, এমনকি খাবারের ব্যবস্থাও করেনি। বর্তমানে নির্দিষ্ট জায়গার বদলে তাকে বিভিন্ন জায়গায় থাকতে দিচ্ছে। রিক্রুটিং এজেন্সির কাছে গিয়ে কোনো সমাধান তো পাইনি, বরং খারাপ ব্যবহার পেয়েছি। 2022 সালের আগস্টে মালয়েশিয়া নিজেদের শ্রমবাজার উন্মুক্ত করার পর থেকে বিএমইটির কর্মসংস্থান বিভাগের একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় যাওয়া শ্রমিকদের কাছ থেকে গত বছরের ডিসেম্বর থেকে এ ধরনের অভিযোগের হার দ্রুত বেড়েছে। আগে প্রায় 85% অভিযোগ আসত সৌদি আরব থেকে, কিন্তু এখন আমরা মালয়েশিয়া ও সৌদি আরব দুই দেশ থেকেই সমানে অভিযোগ আসছে। অভিবাসন খাতসংশ্লিষ্টরা নিয়োগকর্তা, দালাল ও নিয়োগকারী সংস্থাগুলোর উচ্চ বেতনে চাকরির মিথ্যে প্রতিশ্রুতি এবং কৃত্রিমভাবে খরচ বাড়িয়ে মরিয়া কর্মীদের ফাঁদে ফেলার জটিল একটি পরিস্থিতিকে দায়ী করেছেন। মালয়েশিয়ায় অভিবাসন খরচ সরকারিভাবে ৭৯,০০০ টাকা নির্ধারণ করা হলেও ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের মতে রিক্রুটিং এজেন্সিগুলোকে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত দিতে হয় অভিবাসন প্রত্যাশীদের। অভিবাসী কর্মীদের মধ্যে বেকারত্বের বিষয়টি স্বীকার করে নিয়োগকারী সংস্থাগুলো বলছে, তাদের ভূমিকা বিদেশি নিয়োগদাতাদের চাহিদার ভিত্তিতে কর্মী বাছাই করে পাঠানোর মধ্যে সীমাবদ্ধ। এসব সংস্থার যুক্তি হল, যদি নিয়োগের চিঠি ভুয়া হয় তাহলে তার জন্য মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কর্তৃপক্ষকে দায়ী করা উচিত। বিএমইটির ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া বলেন, চাকরি সংক্রান্ত অভিযোগ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সম্প্রতি বিষয়টি নিয়ে বৈঠক করেছি। ইতিমধ্যে মালয়েশিয়ায় যেসব কোম্পানিতে বাংলাদেশিরা কাজ পাননি তাদের মালয়েশিয়ান সরকার কালো তালিকাভুক্ত করেছে। সে অনুযায়ী আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি, যাতে নতুন করে এসব কোম্পানিতে আমাদের কর্মীরা না যান। বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারকের এমওইউ মাধ্যমে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫০০ রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র ১০০টি রিক্রুটিং এজেন্সিকে বেছে নেয়। এতে একটি তথাকথিত সিন্ডিকেট তৈরি হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে এই বাছাই করা এজেন্সিগুলো আরও ১০০টি পর্যন্ত এজেন্সির সঙ্গে অংশীদারত্ব শুরু করতে পারে। এতে সুযোগ বাড়লেও দায়িত্বের ক্ষেত্রে অস্পষ্টতা তৈরি হয়। ৪ বছর বিরতির পর ২০২২ সালের আগস্টে শ্রমবাজার পুনরায় চালু করার পর মালয়েশিয়া সৌদি আরবের পরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশি শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম নিয়োগদাতা দেশে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটি ২০২২ সালের আগস্টের পর থেকে উৎপাদন, নির্মাণ, সেবা, বৃক্ষরোপণ, কৃষি, খনি এবং এমনকি গৃহস্থালী পরিষেবার মতো বিভিন্ন খাতে ৪,০১,০০০ কর্মী নিয়োগ করেছে। এগুলোর মধ্যে নির্মাণ খাত প্রতারণামূলক নিয়োগের কেন্দ্রস্থল বলে প্রতীয়মান হচ্ছে। খাতসংশ্লিষ্টরা অনেকেই এ খাতের বিভিন্ন বিপজ্জনক দিক তুলে ধরেছেন। তথাকথিত সিন্ডিকেটের এজেন্সিগুলো বলেছে তারা শুধু যাচাই-বাছাই বা প্রসেস করে শ্রমিকদের পাঠায়। এ সংকটের জন্য মালয়েশিয়ার নিয়োগকর্তারাই দায়ী। সিন্ডিকেটের সদস্য সাদিয়া ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় সফলভাবে ২,২০০ কর্মী প্রেরণ করেছে। তবে এই এজেন্সি ব্যবহার করে যাওয়া অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা মালয়েশিয়ায় পেছে কোনো চাকরি পাননি। সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান বিষয়টি স্বীকার করে বলেন, আমরা বেশিরভাগ কর্মী নির্মাণ খাতে পাঠিয়েছি। এছাড়া সেবা খাতেও অনেকে গেছেন। যেহেতু নির্মাণ খাতে বেশি গেছেন সেখানে বেশি সমস্যা হয়েছে। আমাদের যারা গেছেন তাদের মধ্যেও অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশ থেকে যাওয়া কত শতাংশ কর্মী বেকারত্বের সমস্যায় পড়েছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একেবারে সঠিক সংখ্যাটা বলা খুব কঠিন। উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি কর্মসংস্থানের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে অনেককে আবার পুনরায় নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বায়রা সাবেক এই মহাসচিব আরও বলেন, দুদেশের সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর আমাদের কর্মীরা বিদেশ যান।